আবারও ফিরে এলাম আমাদের আজকের বাজেটের বিশেষ আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হিসাবে যুক্ত এই মুহূর্তে বিসিসিআর সাবেক সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সেই সঙ্গে আমার সহকর্মী আরিফুর রহমান রয়েছেন আমার সঙ্গে। আরিফ, কি তথ্য জানাতে পারেন আমাদেরকে বাজেট সম্পর্কিত? এই মুহূর্তে আপনার তো নতুন কোনো তথ্য রয়েছে কি? নতুন তথ্য তো আছে। তার আপনি যেটা শুরুতে একেবারে শিরোনাম পড়ছিলেন, 5,68,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু স্বাস্থ্যে নামমাত্র বরাদ্দ বেড়েছে। 23,000 থেকে 29,000 কোটি টাকার মতো বরাদ্দ, 5,000 কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে। এমন একটি সময় সবাই কিন্তু আশা করছিল যে আরও একটু বাড়বে। আরিফুর রহমান, যেহেতু ব্যবসায়ী সমাজের শীর্ষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু জেনে নেওয়ার দরকার, কারণ আমরা জানতে পেরেছি যে কর্পোরেট কর কমিয়ে আনা হয়েছে 2.5% করে কমানো হয়েছে। নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। জনাব মাতলুব আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাওয়া সেটি হচ্ছে, আমরা এবারের বাজেটে দেখছি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি যে কর্পোরেট কর কমিয়ে আনা, অনেক বছর ধরেই সরকার কমাচ্ছিল না, কিন্তু এবার সরকার আসলে এই করোনা মহামারীর সময় ব্যবসায়ীদেরকে বড় ধরনের একটি সুযোগ দিলেন। সেখানে দেখলাম আমরা কর্পোরেট কর নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 35 থেকে 2.5% কমিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কি এই সংকটের সময় এতে সন্তুষ্ট কিনা? প্রথমেই ধন্যবাদ জানাতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিড-19 এর মধ্যেও সুন্দরভাবে একটা বাজেট প্লেস করছে। এখানে আমরা ফিউচার দেখতে পাচ্ছি না, কেউই দেখতে পাচ্ছে না ফিউচার। সেখানে ফিউচারকে সামনে একটা ভরসা রেখে এগিয়ে যাওয়া খুব সাহসের কাজ। আমরা ব্যবসায়ী সমাজ, আমরা কিন্তু সবসময় খুব অপটিমিস্টিক এবং এই বাজেটকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য এপিসিসি সহ আমরা সবাই সরকারকে যত সম্ভব আমরা চেষ্টা করেছি। আপনার যে প্রশ্ন যে 2.5% কমানো হলো কর্পোরেট ট্যাক্স, তা আমরা সন্তুষ্ট কিনা, মনে রাখতে হবে যে এইবারের বাজেট কিন্তু দেবার বাজেট, নেবার বাজেট না। যার জন্য আমরা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় সরকার যখন প্রণোদনা দিচ্ছেন, তার মানে সরকার এটাকে আমাদের দিচ্ছি। সেখানে ওনারা আবার আমার থেকে বেশি নেবেন কেন? এই বছরটা খুব ডিফিকাল্ট বছর ফর এভরিবডি। সেই জন্য এই বছরের মেইন টার্গেট হচ্ছে যে ছোট বড় সব ব্যবসায়ীদেরকে যাতে টিকে থাকতে পারে, সরকারের প্রণোদনা হোক কিংবা অন্যান্য ট্যাক্স এবং আদার বেনিফিট দিয়ে হোক। আরেকটা কথা বলে রাখা ভালো যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু এবারে কোভিড-19 দেখিয়ে দিয়েছে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কত বেশি দরকার একটা দেশকে স্টেবল রাখার জন্য। সেজন্য এবারে বাজেটও দেখবেন যে পুরাটা আপনারা পড়বেন, তখন দেখবেন অবশ্যই ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য, পাশাপাশি এক্সপোর্ট ইন্ডাস্ট্রির পাশাপাশি ডোমেস্টিক ইন্ডাস্ট্রির জন্য অনেক ছাড় থাকবে। আমরা জানি যে অর্থনীতিকে চাঙা করার জন্য আসলে অর্থর সরবরাহ খুব জরুরি, কিন্তু এই মুহূর্তে আসলে গোটা বিশ্বই অর্থনৈতিক সংকটের মধ্যে যেখানে ভুগছে, সেখানে বাংলাদেশ আসলে 49তম বাজেটে আমরা দেখলাম 723 গুণ আসলে বাড়িয়ে ফেলেছে বাজেটের আকার। সেক্ষেত্রে 5,68,000 কোটি টাকার বড় অঙ্কের বাজেট দিলেন আজকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেখানে 3,30,000 কোটি টাকা। আপনার কাছ থেকে যদি জানতে চাওয়া, বাজেটে আমরা গতবারও দেখেছিলাম যে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছিল, এবং এবারেও সরকার আসলে অপ্রদর্শিত অর্থ 10%, 10% আসলে পেনাল্টি বা ট্যাক্স যেটিই বলি না কেন সেটি দিয়ে আসলে সাদা করার সুযোগ রেখেছে। এক্ষেত্রে আসলে ব্যবসায়ী বা অন্যান্য জায়গা থেকে কি মনে হচ্ছে যে এই অপ্রদর্শিত অর্থ, এই সুযোগটি আসলে কতটুকু কাজে লাগবে এবার? আমার কাছে মনে হয় যে এই যে কালো টাকা সাদা টাকা, টাকা কিন্তু টাকাই, এবং ইকোনমিতে সব টাকাই ঢোকা উচিত। এই যে 10% ট্যাক্স দিয়ে এই কালোকে সাদা করা বলা হচ্ছে, যেটা সেটা আসলে বলছে অপ্রদর্শিত যে টাকাগুলো আছে সেগুলোকে সেন্ট্রাল ইকোনমিতে আনা উচিত। এখন আমরা বিগত দিনেও এগুলো সরকার দিয়েছেন, কিন্তু সেভাবে রেসপন্স হয় না, কারণ সরকার জোর গলায় বলছেন না যে আপনার অপ্রদর্শিত টাকাটা আপনি যদি দেখান, ট্যাক্স দিয়েও শো করেন, তাহলে আমি কেউ আপনাকে প্রশ্ন করতে পারবে না। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত সরকার ওপেনলি না বলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয় না। এই যে আমি একটু জনাব মাতলুব আহমদকে প্রশ্ন করতে চাই, শুরুটা করেছিলেন আপনি এই বাজেট দেবার বাজেট নেবার বাজেট নয়, আপনাদেরকে অনেক কিছু দেবে, সরকার দেবে কোত্থেকে? ট্রু, সরকার তো প্রথম থেকেই দিয়ে আসছেন। কোভিড-19 তো সরকার আপনাদের কাছ থেকে রাজস্ব নিতে হবে, তো যদি সবকিছু আপনাদের দেয়, আমরা দেখতে পাচ্ছি সব অনেক কিছুতেই ছাড় দিয়েছে। এরকম ছাড় যদি চান, তাহলে সরকার আসলে কোত্থেকে দেবে? সরকার নিজেদের আয়ের উৎস তো আসলে নেই। মনে রাখতে হবে
প্রত্যেকে যখন আমরা কিছু কিনি, আপনি একটা সাবানও কিনেন, তখন ওটার মধ্যে কোনো না কোনো জায়গায় ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স থাকবে। এবং এই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা, আমাদের যত বেশি ইকোনমি চাঙ্গা হবে তত বেশি কিন্তু আমরা এই সরকার কিন্তু ট্যাক্স পেতে থাকবে। আমরা যেটা করছি সেটা ডাইরেক্ট ট্যাক্স গুলো কিছু কমাচ্ছি, কিন্তু যখনই আমরা এই ব্যবসাকে চালু করব, ছোট থেকে বড় করে প্রান্তিক ব্যবসায়ীদেরকে মরতে দেব না, তাদেরকেও বাঁচিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু আলটিমেটলি দেশ উপকার হবে এবং সরকার উপকার হবে। টার্ন ওভারটাই দরকার সবচেয়ে বেশি। জি, মাতলুব আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাওয়া সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এবার আসলে বড় ধরনের এক ধরনের ঘাটতি রয়েছে, বড় অঙ্কের বাজেটের সঙ্গে বড় ধরনের ঘাটতি। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার নিঃসন্দেহে আসলে ঋণ নেবে, ব্যাংক ব্যবস্থাপনা থেকে, সঞ্চয়পত্র থেকে, যেমনটা আমরা দেখেছি বৈদেশিক উৎস থেকেও সরকার ঋণ নিয়ে থাকে। কিন্তু যদি কোনো কারণে সরকার এবারও সেই বড় অঙ্কে আসলে লক্ষ্যমাত্রাটিও বড়, ৮০,০০০ কোটি টাকার উপরে, ব্যাংক ব্যবস্থাপনা থেকে সরকার যদি উচ্চ হারে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতের ব্যবসায়ীরা আসলে ঋণ পেতে গিয়ে সেটি বাধাগ্রস্ত হয় কিনা? সাধারণত মানুষে মনে করে যে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ক্ষতি হবে। আসলে আপনি দেখতে হবে যে ব্যাংক একটা পাওয়ার জেনারেটরের মতো। আপনি পাওয়ার জেনারেট করছেন কিন্তু আপনি ব্যবহার করছেন না, তাহলে টাকাটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে যখন ব্যাংকে টাকা থাকে, ব্যাংকে যদি অলস টাকা থাকে, সেটা যদি সরকার ব্যবহার করে, তাহলে কিন্তু আলটিমেটলি যে সরকার যে বড় বড় প্রজেক্ট দিচ্ছেন, সেই প্রজেক্ট কিন্তু আলটিমেটলি আমরাই যারা ব্যবসায়ী আছে, আমরা কিন্তু সেই প্রজেক্ট তুলে দিই। আমরা তো সরকারের প্রজেক্ট তো প্রাইভেট সেক্টরেই করে। সেই জন্য আমার কাছে মনে হয় যে সরকার যদি এখন টাকা নেন, আমাদের লাগছে না, নিতে পারেন, কিন্তু যদি দেখা যায় আগামীতে আমাদের লাগবে, সরকারের অনেক মেকানিজম আছে ব্যাংকগুলোকে আবার লিকুইড করে দেওয়া, আমাদেরকে ফান্ড দিতে পারে। খুব একটা নার্ভাস হওয়া দরকার নাই, কারণ ব্যবসা বান্ধব সরকার। সারাক্ষণ ব্যবসায়ীরাই কিন্তু যেভাবে তাকায় আছেন, মন্ত্রী মহোদয়ের মধ্যে অনেকেই ব্যবসায়ী আছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুব সফট রিগার্ডিং দ্য বিজনেস অ্যান্ড ইকোনমি। সেই জন্য আমার কাছে মনে হয় যখন আমাদের টাকা লাগবে, সাফিসিয়েন্ট টাকা ব্যাংকে রাখার ব্যবস্থা সরকারকেই করতে হবে। জনাব আব্দুল মাতলুব আহমেদ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সহকর্মী আরিফুর রহমানের কাছে শুরুতেই আমরা জানছিলাম, আরিফুর রহমান, যে আপনার কাছে কিছু বাজেট নিয়ে এবার একদম তাজা তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিন, তারপর আমরা আবারও মাতলুব আহমেদের সঙ্গে আলোচনা যুক্ত হব। আরিফুর রহমান, আমি একটু বরাদ্দটা জানিয়ে দিতে চাই, যেহেতু রাজস্ব কর কাঠামো নিয়ে কথা বলেছেন। একেবারে শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসনের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ৩১.৮১%, অর্থাৎ ১,৮০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা যদি দ্বিতীয় শীর্ষ বরাদ্দের দিকে দেখি, এইখানে 2019-20 অর্থাৎ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে ১,৪০,১৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং আগামী অর্থ বছরের জন্য ১,৮০,৭১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরের যদি খাতভিত্তিক বরাদ্দের দিকে দেখি, তাহলে শীর্ষ অবস্থানে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি, 15.10% বরাদ্দ রাখা হয়েছে আগামী অর্থ বছরে। এবং টাকার অঙ্কে যদি আমরা দেখি, তাহলে চলতি অর্থ বছরের তুলনায় বেশ খানিকটা বাড়ানো হয়েছে, ৮৫,৭০৭ কোটি টাকা, যেটি চলতি অর্থ বছরের ৭৭,০৩৯ কোটি টাকা ছিল। তৃতীয় অবস্থানে রয়েছে পরিবহন খাত, যেটিতে মোট বাজেটের আকারের তুলনায় ১১.37% বরাদ্দ দেওয়া হয়েছে এবং চলতি অর্থ বছরের তুলনায় এই আগামী অর্থ বছরে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৬৪,৫৮৭ কোটি টাকা, যেটি চলতি অর্থ বছরে ৫৮,৪১৬ কোটি টাকা। এরপরে আমরা একটু অন্য খাতটি দেখতে চাই। সেখানে আমরা দেখতে পাবো যে আগামী অর্থ বছরের মোট বাজেটের তুলনায় পরের যে খাতটি, সেটি আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো স্বাস্থ্য খাত, যেটি নিয়ে সবার খুব বেশি আগ্রহ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫,০০০ কোটি টাকার মতো আগামী অর্থ বছরে অর্থমন্ত্রী বাড়িয়েছেন, সেটি মাত্র ৫.১৫% মোট বাজেটের। আমরা এর পরে চলে যেতে চাই, আমরা চলে যেতে কৃষি খাতে, যেটি বাড়ানো হয়েছে ২৭,০২৩ কোটি টাকা থেকে বাড়ি ২৯,২৮০ কোটি টাকা। তারপরে রয়েছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতে খুবই অল্প টাকা বাড়ানো হয়েছে, আগামী অর্থ বছরে ২৬,৭৫৮ কোটি টাকা। খাতভিত্তিক বরাদ্দের পরে আমি একটু জানিয়ে দিতে চাই এবারের যে কর কাঠামো, যেটি আপনি বলছিলেন যে এনবিআর এর কাছ থেকে ৩,৩০,০০০ কোটি টাকার মতো অর্জন করতে চাচ্ছে, সেটিতে ভ্যাট বাবদ অর্থমন্ত্রী আশা করছেন এনবিআর ১,২৮,০০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেবেন, আয়কর বাবদ ১,০৫,০০০ কোটি টাকা, শুল্ক বাবদ ৯৫,০২০
কোটি টাকা, বাদ বাকি 1,980 কোটি টাকা অন্যান্য অবস্থান থেকে। আরিফুর রহমান, একটি প্রশ্ন ছিল আপনার কাছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে আয়করের কথা যেহেতু বললেন যে 1,05,000 কোটি টাকা আসলে এই টোটাল এনবিআরকে আদায় করতে হবে আয়কর খাত থেকে, কিন্তু আমরা দেখলাম যে করমুক্ত আয়সীমা যেহেতু আসলে বাড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে অনেক আয়করদাতা এই ট্যাক্স নেটের হাত থেকে বের হয়ে যাবেন। সেক্ষেত্রে এই আয়কর থেকে কি 1,05,000 কোটি টাকা আদায় করা কি সম্ভব হবে এনবিআর এর পক্ষে? সেটি আসলে সময় বলে দেবে, কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হলে আসলে এনবিআর এর আগের যে পারফরমেন্স সেটাকে আমাকে দেখতে হবে। সেটি আসলে কিন্তু বলছে যে আসলে পারবে না। সেই সঙ্গে শুধুমাত্র যে করমুক্ত আয়সীমা বাড়িয়েছে সেটি না, সর্বোচ্চ যে কর হার 30% থেকে কমিয়ে সেটি কিন্তু 25%। আমার মনে হয় এটি মাতলুব আহমদ সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। জি, জনাব মাতলুব আহমদ। হ্যাঁ, সবচেয়ে আগে আমরা মনে রাখতে হবে যে আয়কর নিয়ে যে আমরা চিন্তা করছি কিংবা যে ডেভেলপমেন্টের চিন্তা করছি, সরকারের চিন্তা ভাবনা কি? ইজ ইট থিঙ্কিং মোর অ্যাবাউট দি ইকোনমি? ইজ ইট থিঙ্কিং মোর অ্যাবাউট দি পিপল অ্যারাউন্ড আস? সেজন্য আজকে যেটুকু আমরা বাজেট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যে আমরা যে কত টাকা আহরণ হবে ওটার চেয়ে ইম্পর্টেন্ট হলো কত টাকা দিতে পারবো টু দি লোয়েস্ট লেভেল। এই যে ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রণোদনা, ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাসিলিটিস, যেমন আপনি দেখবেন যে এল্ডারলি যারা আছে, যারা সিনিয়র, তাদের জন্য কিন্তু আরো প্রায় 5 লক্ষ সিনিয়রদের জন্য 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি ডেজার্টেড লেডি যাদের হাজবেন্ড চলে যায়, এরকম 210 কোটি দেওয়া হয়েছে। ডিসেবল যারা কাজ করতে পারছে তাদের জন্য 223 কোটি দেওয়া হয়েছে। সরকার কিন্তু মানবিক সরকার, তারা সবাইকে নিয়ে বাঁচতে চায়। খালি বড় লোকরা বাঁচলো, বড় বড় ইন্ডাস্ট্রিজটা বাঁচলো তা না। এবারের বাজেট কিন্তু একদম ডিফারেন্ট বাজেট। এবারে বাজেট প্রথম থেকে বলছে দেবার বাজেট, নেবার নয়। সেই জন্য প্রতিটা জায়গায় দেখছেন, আপনি যে প্রশ্ন করছেন যে তাহলে দেবে থেকে না নিতে পারলে, অবশ্যই সরকারের যখন ট্রানজাকশন গুলো শুরু হয়ে যায় সরকার তখন দিতে পারে। মাতলুব আহমেদ, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাওয়া, সেটি হচ্ছে বাজেটে আমরা দেখছি যে আমরা জানি যে অর্থ পাচারের ঘটনা বাংলাদেশ থেকে ঘটে, সেটি আসলে অনেক ক্ষেত্রেই আমদানি রফতানির আড়ালে ঘটে থাকে। ওভার ইনভয়েসিং দেখি, আন্ডার ইনভয়েসিং এর অভিযোগ পাওয়া যায়। তো এবার আসলে বাজেটে যেটি অর্থমন্ত্রী রেখেছেন, প্রস্তাবিত একটি বিধান রেখেছেন তিনি যেটি বলছেন যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে আসলে পাচার হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসাবে প্রমাণিত হবে, তার উপর 50% হারে আসলে জরিমানা আদায় করা হবে, কর আরোপ করা হবে, এমনটা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই বিধানটি অর্থ পাচারকে প্রতিহত করবে কিনা? ওয়েল, সাধারণত দেখা যায় যে আপনি যখন পানিশমেন্ট রাখবেন এবং ইমপ্লিমেন্ট করবেন, এটা ডেটারেন্ট হিসাবে কাজ করে। 50% না, এটা 5 টাইমস হওয়া উচিত। যে আপনি যদি আমাদের দেশের টাকা পাচার করেন, আপনাকে 5 গুণ দিতে হবে অ্যাজ পেনাল্টি, এবং এর সাথে জেল টার্ম থাকতে হবে। যারা দেশের টাকা পাচার করে তারা দেশের বন্ধু না, এটা মনে রাখতে হবে। সরকার বহুদিন পর একটা দিয়েছেন এই বিষয়ে, কিন্তু ইমপ্লিমেন্ট কিভাবে হবে সেটা স্পষ্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা কিন্তু আটকে যাব। জি, মাতলুব আহমেদ, আমরা অনেকগুলো বিষয় আসলে দেখলাম যে কর্পোরেট কর কমানো হলো ব্যবসায়ীদের জন্য এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রাখা হলো। আমরা দেখেছি বাজেট ঘোষণার আগেও প্রধানমন্ত্রী এবং সরকার অনেক ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাওয়া, একজন ব্যবসায়ী হিসাবে এবারের বাজেটে আপনার বিশেষ কোনো প্রত্যাশা ছিল কিনা যেটি পূরণ হয়েছে বা হতে পারত? অবশ্যই ছিল। আমি মনে করি যে কোভিড-19 জন্য আমরা অনেকে লাক্সারি পারবে না, তো যেগুলো আছে গাড়ি হোক মেশিন হোক সেগুলোকে ব্যবহার করতে হবে একটু বেশি। সেটা ব্যবহার করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে অল পার্টস অফ মেশিন, অল পার্টস অফ ভেহিকলস, এইসব স্পেয়ারস এন্ড পার্টস গুলো 1 বছরের জন্য 100% ডিউটি ফ্রি করে দেওয়া উচিত ছিল। তাহলে আমরা এই গাড়িগুলো আরো 2-1 বছর ব্যবহার করতে পারবো, এডিশনালি চেঞ্জ করতে পারবো। আর রাইটলি সরকার করেছে যে অনেক লাক্সারি আইটেমের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। এটা খুব ভালো হয়েছে, কারণ আমাদের লাক্সারি আইটেম আর দরকার নাই। কোভিড-19 আমাদের দেখিয়ে দিয়েছে যে সবাই মিলেই বাঁচতে হবে এবং সবাইকে নিয়েই বাঁচতে হবে। শুধু বড় লোকরা বাঁচবে আর গরিবরা বাঁচবে না, এখান থেকে এইসব মাইন্ডসেট থেকে চলে আসতে হবে। জি, মাতলুব আহমেদ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। সহকর্মী আরিফুর রহমান, আবারও একটু ফিরছি আপনার কাছে। আপনার হাতে এই মুহূর্তে আর কি তথ্য এসে পৌঁছালো? এই মুহূর্তে আমরা আসলে যেটি বলছিলেন যে দেবার বাজেট নেবার বাজেট না, এই বিষয়টা আরেকবার আমি ফিরতে চাই। এই অর্থ বছরে ব্যবসায়ীরাই আসলে বেশিরভাগ কর দেন।
আমরা সেটি জানতে চাই। রাজস্বের বড় একটি অংশ ব্যবসায়ীরা দেন, কিন্তু এনবিআর ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু কর অর্জন করতে খুব একটা সফল হয়নি। আমরা দেখছি 2010-11 অর্থ বছরে 27.98% প্রবৃদ্ধি ছিল, তার পরের অর্থ বছরে সেটি কমে 19.71% এসছে, এবং সেটি কমতে কমতে এই অর্থ বছরে এসে এটির চূড়ান্ত তথ্য আমরা পাইনি, তবে এনবিআর এর চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই অর্থ বছরে সর্বোচ্চ 2,20,000 কোটি টাকা আদায় হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হবে, যেটি আসলে 1.73% নেতিবাচক প্রবৃদ্ধি। এমন অবস্থায় যদি আগামী অর্থ বছরে 3,30,000 কোটি টাকা রাজস্ব বোর্ডকে আদায় করতে হয়, তাহলে সেটি 50% প্রবৃদ্ধি অর্জন করতে হবে। আমি জনাব মাতলুব আহমদের কাছে জানতে চাই, এই যে 50% বাড়তি অর্থ আদায়ের চাপ, 3,30,000 কোটি টাকা, আপনারা কিন্তু অনেক সময় বলেন যে জাতীয় রাজস্ব বোর্ড তাদের লক্ষ্য অর্জন করতে গিয়ে হয়রানি করেন। আপনারা আসলে কী ধরনের হয়রানির শিকার হন, এবং এনবিআর এর কাছ থেকে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের কৌশলটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, যাতে একই সঙ্গে আপনাদের হয়রানি কমবে, একই সঙ্গে সরকারের লক্ষ্য অর্জন হবে? মনে রাখতে হবে যারা ট্যাক্স কালেকশন করে আর যারা ট্যাক্স দেন তাদের সাথে যত বেশি ডাইরেক্ট মেলামেশা হবে তখনই কিন্তু আপনার সমস্যা আসবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন, এবং এই ডিজিটাল বাংলাদেশ ইজ দ্য আনসার এইটার সলিউশনের জন্য। এবং আমি মনে করি এনবিআর আগের থেকে এখন অনেক অনেক ব্যবসা বান্ধব হয়ে গেছেন। তারা এখন ফেডারেশনের সাথে যৌথভাবে আলাপ আলোচনা করেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা কম করেন। কিন্তু যে কোনো অর্গানাইজেশনে কোনো না কোনো একটা সমস্যা থাকে, তো এখানে সবাই যে সমস্যা করছে তা না, কয়েকজনের জন্য অন্যরা সমস্যায় পড়ে যায়। সেজন্যই আমার কাছে মনে হয় যে এখন আগের তুলনায় অনেক বেটার, এবং আমাদের ভ্যাটও অনেক স্থল করে দিয়েছে, এবং এনবিআরও এবার চেষ্টা করছে আমাদেরকে কিছু দেওয়ার জন্য। এমন অবস্থায় আপনি কি আশা করছেন 3,30,000 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড আয় করতে পারবেন? সবসময় তো আয় করে ফেলেন কোনো না কোনো ভাবে, এবং এবারও পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই যে আমি একটি তথ্য আপনাকে জানাতে চাই, যেটি বলছেন যে এনবিআর সবসময় আয় করেন। আমরা গত 10 অর্থ বছরে একটু চিত্রটা দেখে আসি যে এনবিআর এর লক্ষ্যের বিপরীতে তাদের অর্জন আমরা দেখতে পাচ্ছি। 2009-10 অর্থ বছরে তাদের যে লক্ষ্য তার চেয়ে এনবিআর বেশি আদায় করেছিল, তার পরের অর্থ বছরও বেশি আদায় করেছিল, কিন্তু ঝামেলাটা এসেছে তার পরের অর্থ বছর থেকে, অর্থাৎ 2012-13 অর্থ বছর থেকে ঝামেলাটি শুরু হয়েছিল, সমান সমান ছিল। তারপর থেকে কিন্তু লক্ষ্য আসলে অর্জিত হয়নি, এবং রাজস্ব বোর্ডকে যে লক্ষ্য দেওয়া হয়েছিল বাজেটে, তার চেয়ে কিন্তু তাদের অর্জন আদায়ের পার্থক্যটা দিন দিন বাড়ছে। এবং এই যে গ্রাফিক্যাল একটি প্রেজেন্টেশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আয় এবং আদায় এই দুটোর মধ্যে পার্থক্য বাড়ছে, এবং চলতি অর্থ বছরে এসে সেটি আরও দ্বিগুণ হয়েছে। যারা বিশেষজ্ঞ রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, যারা বিশ্লেষণ করেন, তারা কিন্তু বলছেন আগামী অর্থ বছর আয় এবং ব্যয়ের ফারাকটি আরও বেশি বাড়বে। এমন অবস্থায় জনাব মাতলুব আহমদ, আপনি আশা করছেন যে আগামী অর্থ বছর আদায় হবে। এই যে রাজস্ব ঘাটতি, সরকারের আয় ব্যয়ের ঘাটতি, সেটি কমানোর জন্য কিন্তু অর্থমন্ত্রী গত অর্থ বছরগুলোর তুলনায় একটু বেশি পরিসরে কালো টাকা বলেন, অপ্রদর্শিত অর্থ বলেন, সেটি সংস্থানের ব্যবস্থা রেখেছেন। যে তথ্যগুলো আপনাকে একটু জানিয়ে দেয় যে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগটি আগে থেকেই ছিল, এবং কালো টাকা দিয়ে ভবন কেনার, আবাসিক ভবন কেনার একটি সুযোগ ছিল। এই পুঁজিবাজারে একটু সংশোধন করে দেয়, আর পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অনেক আগে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ছিল না। এটি বোধহয় এবারই নতুন করা হয়েছে যে 10% কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করা যাবে। আর যেটি গত চলতি অর্থ বছরও ছিল যে কালো টাকা দিয়ে ভবন কেনা যাবে, আবাসিক ভবন, এবার বাড়ানো হয়েছে, সেটি বাণিজ্যিক ভবন ও কমার্শিয়াল স্পেস কিনতে পারবেন কালো টাকার মালিকরা বা অপ্রদর্শিত অর্থের মালিকরা। জমি ফ্ল্যাট বৈধ করতে পারবেন, ব্যাংকে টাকা, নগদ টাকা, সঞ্চয়পত্র, এগুলো তারা বৈধ করতে পারবেন। আপনার মাধ্যমে আমি একটু মাতলুব আহমেদ আরেকটি প্রশ্ন করতে চাই। কালো টাকা, আপনি বলছেন কালো টাকা, সাদা টাকা, সব টাকা, সবগুলোই টাকা এবং অর্থনীতিতে আসা উচিত। আসলে অনেক দিন ধরে এই সুযোগটা দেয়া হচ্ছে, সেটির সুফল কি আদৌ বাংলাদেশ পেয়েছে? হ্যাঁ, আবারও বলি, সবচেয়ে আগে বলতে হবে অপ্রদর্শিত টাকা থাকা উচিত না। সবাইকেই তার রেসপন্সিবিলিটি ফলো করে ট্যাক্স দেওয়া উচিত, এবং এইটাই আমরা সবাইকে বলছি, এবং
আমরা চেষ্টা করছি দেশবাসীকে এটা ফলো করার জন্য। কিন্তু তারপরও যাদের কাছে অপদেশে টাকা আছে তারা কিন্তু বিদেশে পাঠিয়ে দেয়, দেশে রাখে না, কারণ দেশে রাখতে গেলে ঝামেলায় পড়ে এবং তারা টাকা করেও রাখতে পারে না, কারণ যে কোনো সময় টাকা ডিমোনেশন হয়ে যায়, ডলার করতেও পারে না, ডলার পাবে কোথায়। সেই জন্য তারা তাদের আত্মীয় স্বজন বা নিজেরাই বিদেশে গিয়ে এগুলো নিয়ে যায় এবং সেটা আন্ডার ভ্যালু করুক আর এক্সপোর্ট করে দিক বা হুন্ডি নিয়ে তারা নিয়ে যায়। আমাদের উচিত হবে যাদের এই টাকা আছে তাদেরকে আর যদি পিছনের দিকে না তাকিয়ে তাদেরকে যদি আমরা কোনো রকম ভাবে একটা অ্যামনেস্টি দিতে পারি, ঠিক আছে এই 1 বছর বা 2 বছরের মধ্যে যারা যে টাকা দিতে পারো তোমাদের ট্যাক্স দিয়ে তোমাদেরকে আমরা বৈধ করে দেবো টাকাগুলো, তোমরা you will not be asked any question from any quarter whatsoever। আপনার মনে আছে হয়তো যে আগামী গত আমাদের যে মন্ত্রী মহোদয় ছিলেন উনি কিন্তু বলেছিলেন আমি কিন্তু কোনো প্রশ্ন করব না, কিন্তু অন্যরা যদি কোনো প্রশ্ন করে সেটা আমি বলতে পারবো না। আপনি যখন এটা বলবেন তখন কেউ টাকা বের করবে না। মাতুব আহমেদ, আপনি দেশের একজন শীর্ষ খাতের ব্যবসায়ী, তো আপনার কাছে এটি জানতেই চাও, আমরা প্রতিবার দেখছি যে বাজেটে আসলে আমরা দেখছি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। গেলবার আমরা দেখেছি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.2, এবারও নিশ্চয়ই তার কম হবে না বা কাছাকাছি হতে পারে এমনটা আমরা জেনেছি। তো আপনার কাছে জানতে চাওয়া, দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না, তাহলে এই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এখন যে কোভিড-19 সিচুয়েশনে মানুষ কিন্তু জিডিপি নিয়ে আর ওয়ার্ক করছে না। আজকে যদি আপনি দেখেন পৃথিবীতে সবাই মাইনাস হয়ে গেছে, আমরাও এই বছরে অনেক নিচে থাকবো, কিন্তু আমরা বাংলাদেশিরা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বিশ্বাস করেন যে আমরা ভালোর দিকে তাকাবো। আমাদের বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু একটা ইউনাইটেড ভাবে আছে। আপনি খেয়াল করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ডাক দিলেন যে সবাই ঘরে থেকে ফাইট করো, আমরা কিন্তু সবাই ঘরে বসে আছি এবং ঘর থেকে ফাইট করছি। আবার যখন ডাকলেন যে না ইকোনমিতে যাও, তখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে হেলথ রেগুলেশন মেনে। সেজন্য শি ইজ এক্সপেক্টিং যে আমাদের যেসব কাজগুলো আছে সেগুলো আমরা করতে। মাতুব আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরিফ, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে প্রবৃদ্ধির হার। আসলে আমরা প্রতিবারই দেখি যে আসলে প্রবৃদ্ধির হার বাংলাদেশে বাড়িয়ে ধরা হয়, কিন্তু এবার কিন্তু এই করোনা মহামারী যে সিচুয়েশন, তখন কিন্তু দেখলাম যে বিভিন্ন সংস্থা কিন্তু এই প্রবৃদ্ধির হার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। কেউ কেউ বলেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2% হতে পারে, 3% হতে পারে চলতি অর্থ বছরে। বিশ্বব্যাংক বলছে যে আগামী অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি মাত্র 1% হবে। কিন্তু যদিও অর্থমন্ত্রী আশা করছিলেন এবং তার বাজেট বক্তব্যে প্রথম দিকে আমরা শুনছিলাম যে প্রথম 8 মাস চলতি অর্থ বছরের খুব ভালো হয়েছে, তাই যেহেতু শেষ 4 মাসে এসে কোভিড-19-এর প্রভাবটা পড়েছে, আশা করছেন যে বিশ্বব্যাংক যে আশঙ্কা করছে, এডিবি যে আশঙ্কা করছে সেটি আসলে হবে না, অন্তত 6 বা 5 থেকে 6-এর মধ্যে থাকবে এমন কিন্তু আশা করছেন। এবং সেই আশা বা বিশ্বাসের উপর ভর করে কিন্তু আগামী অর্থ বছরেও তিনি একটি স্বাস্থ্যসম্মত প্রবৃদ্ধি আশা করছেন। সেরকম একটি প্রক্ষেপণকে ধরেই আগামী অর্থ বছরে বাজেট পরিকল্পনা কিন্তু তিনি করছেন, আমরা দেখতে পাচ্ছি, যদিও সেই বাজেটে কিন্তু বিশাল ঘাটতি রয়েছে। আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হব। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল মাতুব আহমেদ এবং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রেহান, ডক্টর সেলিম রেহান, তিনিও যুক্ত হবেন আমাদের সঙ্গে বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের বিশেষ বাজেট আলোচনায়। আমাদের সঙ্গে আজকে আলোচনা যুক্ত রয়েছেন এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রেহান এবং আগে থেকে যুক্ত রয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল মাতুব আহমেদ। দুজনকেই বড় পর্দা দেখতে পাচ্ছি এবং স্বাগত আপনাদের দুজনকে আমাদের এই বিশেষ বাজেট নিয়ে আলোচনায়। ডক্টর সেলিম রেহান, আপনাকে দিয়ে আলোচনা এবারের পর্বে শুরু করতে চাই। আমরা জেনেছি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি এবার জিডিপি প্রবৃদ্ধির হার গেলবারের মতোই অপরিবর্তিত রেখেছেন, 8.2% নির্ধারণ করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন যে অর্থনীতির যে অবস্থা, সেই অবস্থায় এই জিডিপি প্রবৃদ্ধি কি অর্জন করতে পারবে বাংলাদেশ? করতে পারলে তো আমার থেকে এবং আপনার থেকে মনে কেউ বেশি খুশি হবে না। আমরা তো অবশ্যই আশাবাদী হতে চাই, কিন্তু একটু হয়তো বাস্তবতার নিরিখেও জিনিসটাকে দেখা দরকার যে আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যেটা প্রাক্কলন করা হয়েছে এবারে বাজেটে, যে সামনের অর্থ বছরের জন্য 8.2, সেটার বাস্তব ভিত্তিটা কতটুকু আছে। আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিগুলো বাংলাদেশে চিন্তা করি, তার মধ্যে দুটো বড় চালিকা শক্তি হচ্ছে রপ্তানি এবং রেমিটেন্স, এবং এই দুটো কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। এবং রপ্তানি খাতে আমরা জানি যে যে দেশগুলোতে আমরা রপ্তানি করি, দুটো বড় ডেস্টিনেশন কান্ট্রিজ, একটা হচ্ছে রিজিয়ন যেটাকে বলে নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন,
এবং এই তো এখন যে রিসেন্ট যে ফোরকাস্ট আমরা দেখতে পাচ্ছি, এই দুটো রিজিয়নেরই কিন্তু নেগেটিভ গ্রোথ এই অর্থ বছরে এবং এই বছর এবং সামনের বছরে। ডক্টর সেলিম রেহান, আমি একটু সুতরাং থামাচ্ছি আপনাকে এই জায়গায়। আমরা খুব সম্প্রতি লক্ষ্য করলাম যে গবেষণা সংস্থা সিপিডি, তারপর এডিবি কে দেখেছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্ব ব্যাংক, আমরা দেখেছি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেক কম হবে বলে উল্লেখ করেছে। তারা বলছে অনেকেই 2% হতে পারে, কিংবা 2.5 হতে পারে, কিংবা 3% হতে পারে আগামী অর্থবছর এবং চলতি অর্থবছর। দু জায়গাতেই জিডিপি প্রবৃদ্ধির হার তারা প্রাক্কলন কম করেছে। সেই জায়গায় সরকারিভাবে বাজেটে এত জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন কি করে করা যায় বা করা গেল, ডক্টর সেলিম রেহান? এখানে হয়তো একটা অনুমান করা হয়েছে, অ্যাজাম্পশন নেওয়া হয়েছে যে বাংলাদেশের ইকোনমি একটা ভেরি শার্প ভি শেপড রিকভারি হবে, মানে জাস্ট কুইক একটা রিকভারি হবে। কিন্তু সেই কুইক রিকভারি হওয়ার জন্য যে কতগুলো প্রিকন্ডিশন আছে, একটা বড় প্রিকন্ডিশন হচ্ছে যে কারেন্ট যে হেলথ ক্রাইসিস, যে হেলথ হ্যাজার্ড দেখছি আমরা, সেটা কতটুকু আমরা কাটিয়ে উঠতে পারবো, কত দ্রুত। কারণ এরকম যদি সংক্রমণ যদি যেভাবে বাড়ছে, তাতে কিন্তু আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিস নর্মাল করা খুব সহজে যে করা যাবে সেটা কিন্তু আমরা কেউ সেভাবে আশাবাদী হতে পারছি না। এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি সেভাবে নর্মালাইজ না করা যায়, তাহলে প্রবৃদ্ধি কিভাবে 8% উপরে যাবে, সেটা তো যে কেউই প্রশ্ন করতে পারে। ডক্টর সেলিম রেহান, এই প্রশ্নের জবাবটি একটু আমাদের যেহেতু ব্যবসায়ী খাতের শীর্ষ সংগঠনের সাবেক সভাপতি রয়েছেন আব্দুল মাতলুব আহমেদ, তার কাছ থেকে জানতে চাই। যেহেতু আমরা মহামারী অবস্থায় রয়েছে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে ডক্টর সেলিম রেহান যেটি আশঙ্কা করছিলেন, যদি অর্থনৈতিক কর্মকাণ্ড তার স্বাভাবিক গতি ফিরে না পায়, সেক্ষেত্রে তাহলে কি করে এই উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁয়ে যাবে বাংলাদেশ? সেলিম রহমান উনি তো আসলে একটা লার্নেড ইকোনমিস্ট এবং ওনার কাছে অনেক তথ্য থাকে, কিন্তু আমরা হলাম ব্যবসায়ী। এবং আপনি খেয়াল করে দেখবেন, নিউ ইয়র্কে যখন তাদের ধস নামলো, সেই ধসের সময় কেউ চিন্তাই করতে পারেনি যে এত ফাস্ট আবার এটা উপরে চলে আসবে। তাদের স্টক এক্সচেঞ্জের খবরটা বলছে। তো আমাদের এখানেও সেরকম ভাবে আমরা যারা ব্যবসা বাণিজ্যে আছি, যেমন আমরা যারা নিজেরাই আছি, আমরা ট্রান্সপোর্টেশনে আছি, আমরা দেখতে পাচ্ছি যে জুন 1 তারিখ থেকে আমাদের খোলার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু স্ট্রং আছে এবং ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এখন লাফিয়ে লাফিয়ে উঠবে। সরকার এবারে বাজেটে ডোমেস্টিক ইন্ডাস্ট্রির উপর চাপ দিচ্ছে। ইট ইজ ট্রু যে আমাদের হয়তো গার্মেন্টস এর ঝামেলা আসছে, তারপরে বিদেশে যারা কাজ করেন তাদেরও সমস্যা হবে, কিন্তু সব সমস্যার মধ্যে কিন্তু একটা দেশে যখন গ্রোথটা হয়, একদিকে একটু উইক হলে আরেকদিকে স্ট্রং হয়ে যায়। আমার এবারে যে চিন্তাধারা, যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, লোকাল ফার্মিং এবং এসএমই এবং প্রান্তিক ব্যবসায়ীরা, এরা কিন্তু এবারে এই ঊর্ধ্বগতিতে আসবে এবং তাদের দিকে তাকানো হচ্ছে। একদিন আমরা তাদেরকে সেইভাবে গুরুত্ব দেইনি। এবারে মাতলুব আহমেদ, এ প্রশ্ন না করলে নয়, আপনার কাছে জানতে চাও সেটা হচ্ছে রপ্তানিতে ইতোমধ্যেই আমরা খানিকটা পিছিয়ে পড়েছি, যেহেতু কোভিড-19 সিচুয়েশন, অনেক বায়ার আমাদের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। সেক্ষেত্রে আসলে রপ্তানির যে গ্রোথের দিকে আমরা ছিলাম, সেই গ্রোথ থেকে অনেকটাই আমরা পেছনে পড়ে গিয়েছি। এবং সেই সঙ্গে আপনি জানেন যে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক কর্মহীন হয়ে এই কোভিড-19 সিচুয়েশনে তারা দেশে ফিরে এসেছেন। সেক্ষেত্রে আসলে রেমিটেন্স আসলে কমে যাবে। তো সব মিলিয়ে এসব ইন্ডিকেটর কিন্তু বলছে যে আসলে খুব কঠিন সময় মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তাহলে কি করে আসলে এই জিডিপির লক্ষ্যমাত্রা আমরা ছুঁয়ে যাব? মাতলুব আহমেদ, আপনার কাছ থেকে জানতে চেয়েছি। হ্যাঁ, অবশ্যই। আমাকে জানতে চান সেটা হচ্ছে যে, যদিও আমরা দেখতে পাচ্ছি এখন গার্মেন্টস এর অবস্থাটা ওরকম ভালো যাচ্ছে না, কিন্তু আপনি দেখবেন যে বিশ্বে যদি দেখেন, গার্মেন্টস মানুষের কাপড় চোপড় পরতেই হবে। চায়না হলো এখন পৃথিবীর সবচেয়ে বড় সাপ্লায়ার এবং তারা কিন্তু আমাদের চেয়ে আরো অনেক বেশি। আমরা যে সেকেন্ড হলেও আমরা অনেক দূরের সেকেন্ড। তো তাদের ওখান থেকে যখন নেগেটিভ আসবে, সব কিন্তু প্রেশার আসবে আমাদের উপরে, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া এসব আসবে। সো আমরা অবশ্যই চায়না এফেক্টে এই গার্মেন্টস ঘুরে দাঁড়াবেই, যার জন্য আপনি দেখবেন যে গার্মেন্টসে প্রণোদনা দেওয়া হয়েছে এবং তাদের যারা কর্মধারা আছে তারাও কিন্তু খুব সজাগ এইসব ব্যাপারে। আরেকটা খেয়াল করে দেখবেন যে আমাদের যে ওয়ার্কফোর্স যেটা চলে আসতেছে, তাদের কিন্তু আবার টানবে। যখনই আপনার দেখবেন যে পৃথিবীতে ওইসব দেশ ঠিক হয়ে যাবে, তারা কিন্তু তাদের সেই আগের কার্যক্রমে চলে আসবে, তখন তো লোক লাগবেই, কারণ আমাদের লোক যাবেই। সেজন্য আমাদের 3-4টা মাস ওয়াচ করলেই আমরা কিন্তু আমাদের
বাইরের অবস্থাটা ধরে খবরটা ফেলতে পাবো। পারবো। মাতলুব আহমেদ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, একটু ডক্টর সেলিম রেহানা আপনার কাছে ফিরতে চাই। অবস্থা দৃষ্টে কি মনে হচ্ছে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবার যে নতুন অর্থ বছরের বাজেট দিলেন, সেই বাজেট দিয়ে এই করোনা মহামারী কতটুকু মোকাবেলা করতে পারবে বাংলাদেশ? ডক্টর সেলিম রেহান। আমি তো মনে করি আমাদের মাননীয় অর্থমন্ত্রী সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আমরা যতই আলোচনা করি না কেন, ওনার জন্য খুবই ডিফিকাল্ট একটা প্রপোজিশন ছিল যে এরকম একটা বাজেট প্রণয়ন করা। সুতরাং একটা ডিফিকাল্ট টাইমে একটা ডিফিকাল্ট বাজেট, সুতরাং সেই জায়গাটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে একটা চেষ্টা করেছেন এবং সেই জায়গাটা আমরা ওই এফোর্টটা আমরা দেখতে চাই। কিন্তু আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে বাজেটে অন্তত যতটুকু প্রস্তাবনা করা হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয়। কারণ বাজেটে আমি বেশ অনেকগুলো চ্যালেঞ্জ, আমি খুব মোটা দাগে যাচ্ছি না, কিন্তু কয়েকটা জায়গায় আমি মনে করি বড় একটা চ্যালেঞ্জ সামনে আসবে, সেটা হচ্ছে অর্থায়নের দিক থেকে। অর্থায়নের যে রাজস্ব আদায়ের যে প্রাক্কলনটা করা হয়েছে, এটা কিন্তু মোটামুটি অনেকেই বলছেন যে এটা আসলে বাস্তবে এটা সম্ভব হবে না এতটা রাজস্ব আদায়। কারণ এই অর্থ বছরেও কিন্তু রিভাইজ বাজেটে যেটা বলা হয়েছে, আমার লাস্ট কোয়ার্টারে এই অর্থ বছরে কিন্তু বড় ধরনের ধাক্কাটা দেখেছি ক্রাইসিসের। সুতরাং রাজস্ব আদায় অর্থ বছরও রিভাইজ বাজেটে আদায় হবে না। সামনের অর্থ বছরও কিন্তু যেটা টার্গেট করা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই কঠিন হবে। আমরা আন্দাজ করছি এটা বড় ধরনের শর্টফল থাকবে। তাহলে বাজেটে যে বাড়তি যে খরচের যে বিভিন্ন খাতে, স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, এইসব জায়গায় যে বাড়তি খরচে যে কথা বলা হচ্ছে, এগুলো অর্থায়ন কিভাবে হবে? বাজেট ঘাটতি 6%-এর মধ্যে বলা হয়েছে। আমার ধারণা বাজেট ঘাটতি হয়তো আরো বাড়বে। কিন্তু আমি একটা জায়গায় একটু জোর দিয়ে বলতে চাই, যদি আমরা প্রেস করতে থাকি যদি বাস্তবতার থেকে একটু বাইরে গিয়ে যে আমাদের প্রবৃদ্ধি খুব দ্রুত হবে, বড় হবে, তাহলে কিন্তু আমরা অন্যান্য পৃথিবীর অন্যান্য অনেক দেশ, বেশিরভাগ দেশই যেখানে একটা নেতিবাচক প্রবৃদ্ধি অথবা খুব বড় ধরনের সংকটের মধ্যে আছে, বাংলাদেশ উড এমার্জ যে তারা খুব ভালো আছে অর্থনীতিতে। এবং এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে যে অর্থায়নের জন্য যে আমরা ঋণের একটা প্রয়োজনীয়তা হয়তো হতে পারে বাজেটে অর্থায়নের জন্য, তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে যে আমাদের অর্থনীতি তো ভালোই আছে, তাহলে এত ঋণের আর বাইরের সাহায্যের প্রয়োজন ডক্টর কেন? সেলিম রেহান, এই প্রসঙ্গে এই প্রশ্নটি না করলেই নয় ডক্টর সেলিম রেহান। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এবারও বড় অঙ্কের বাজেটের সঙ্গে বড় অঙ্কের কিন্তু ঘাটতি থেকে গেছে এবারের বাজেটে, সেটি প্রায় 1,90,000 কোটি টাকা। এই ঘাটতি মোকাবেলায় আমরা জানি যে সরকার ব্যাংক ব্যবস্থাপনা থেকে 80,000 কোটি টাকার উপরে ঋণ নেবে। যদি সরকার নিজেই এত কোটি টাকা ঋণ নিয়ে ফেলে, সেক্ষেত্রে বেসরকারি খাতের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের ঋণ প্রাপ্তিতে কতটুকু সংকট তৈরি হতে পারে বলে আপনি মনে করেন ডক্টর সেলিম রেহান? এটা তো একটা সবসময় আমরা জানি এই সমস্যাটা আছে যে সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় একটা ক্রাউডিং আউট ইফেক্ট হতে পারে বেসরকারি ঋণের ক্ষেত্রে। কিন্তু এবং এখন আমরা জানি দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ব্যাংকিং খাত কিন্তু তার দীর্ঘদিনের একটা অ্যাকুমুলেটেড সংকটের মধ্যে আছে। খেলাফি ঋণের কথা বলি, অব্যবস্থাপনার কথা বলি, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা বলি। সো অলরেডি একটা মোটামুটি ভালনারেবল সংকট তৈরি হবে। ডক্টর সেলিম রেহান, আপনি একটু থামাচ্ছি, আমি একটু সেক্টর একজন ব্যবসায়ীর কাছ থেকে জেনে নেই প্রশ্নের জবাবটি যে তারা আসলে কোত্থেকে পাবেন। ডক্টর মাতলুব আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাও যে বিষয়টি ডক্টর সেলিম রেহান যেমনটা বলছিলেন যে বেসরকারি খাতে আসলে ব্যবসায়ীরা সংকটে পড়ে যাবেন যদি কোনো কারণে সরকার উচ্চ হারে ঋণ নেয় ব্যাংক থেকে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কোত্থেকে পাবেন? তারা এই ব্যাংকের কাছ থেকে ঋণ কিভাবে নেবেন? কারণ ব্যাংকের কাছ থেকে যদি ক্যাপিটাল না পান, সেক্ষেত্রে তো ব্যবসা বাণিজ্যের গতি প্রবৃদ্ধি থমকে যাবে। মাতলুব আহমেদ। মনে রাখতে হবে ব্যাংকের ব্যবস্থা এমন করে করা আছে যে সরকার যদি ইচ্ছে করে লিকুইডিটি বাড়াতে পারে। আমরা কিন্তু এই কোভিড-19 দেখলাম, খালি আপনার জমা রেশিও কম বেশ করে 1,04,000 কোটি টাকা লিকুইডিটি বের করে দেওয়া হয়েছে। সরকারের হাতে অনেক টুলস থাকে, কিন্তু ব্যাংকে যদি অলস টাকা পড়ে থাকে এটা কারোই কাজে লাগবে না। সেজন্য আজকে যদি ব্যাংকে অলস টাকা থাকে, সরকার সেই টাকা নিয়ে যদি আমাদের দেশের কাজে লাগায় এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজে লাগায়, সেখানে এক হবে যে আমাদের ফিউচারে লাভ হচ্ছে, দুই হচ্ছে যে যখন টাকা তারা ইনফ্রাস্ট্রাকচার করবে তখন আমরাই কাজ করবো সেখানে। কিন্তু মনে রাখতে হবে, সরকার মনে মনে ঠিক রাখতে হবে যে যখনই ডিমান্ড পুল হবে টাকার জন্য কিন্তু প্রাইভেট সেক্টর, তখন যাতে সরকার এই টাকাটা দেবার জন্য একটা ব্যবস্থা থাকে। মাতলুব আহমেদ, আমরা একটি বিষয় জানি যে ব্যাংকের আসলে বিকল্প উৎস রয়েছে পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট। সেখান থেকে কিন্তু বড় অঙ্কের ফান্ড রাইজ করতে পারে চাইলেই ব্যবসায়ীরা। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাংক ব্যবস্থাপনার উপর বেশি নির্ভরশীল বা ব্যাংক এর ঋণের উপর বেশি নির্ভরশীল ব্যবসায়ীরা। তো পরিস্থিতি যখন এমন, সরকার যখন নিজেই ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে, তখন কি ব্যবসায়ীরা কি ক্যাপিটাল মার্কেট থেকে তহবিল সংগ্রহের ব্যাপারে বা অর্থ সংগ্রহের ব্যাপারে উৎসাহিত হবেন কিনা এই সময়ে? ওয়েল, আমরা সবসময় চেষ্টা করি যে
আদার দেন ব্যাংকও অল্টারনেটিভ নেওয়া যায় কিনা। কিন্তু ব্যাংকে এখন আমাদের লং টার্ম যেসব লোনস গুলো লাগে সেগুলো কিন্তু আমাদের লং টার্ম লোন দেওয়া যেসব ব্যাংক থাকে, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, এগুলো এখন আমাদের খুব উইক, যার জন্য আমরা কমার্শিয়াল ব্যাংক থেকে লং টার্ম লোন চাই, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর হয়। আরেকটা হলো যে স্টক এক্সচেঞ্জে এখন নতুন চেয়ারম্যান আসছে, নতুন সিস্টেম আসছে, এবং আমার কাছে মনে হয় এবারে স্টক এক্সচেঞ্জে ঘুরে দাঁড়াবে। এছাড়াও আছে বন্ড মার্কেটের জন্য অনেক ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা বন্ডও ইস্যু করতে পারি। সব মিলিয়ে আমরা যে শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংকের উপর নির্ভর করব ফর আওয়ার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এখান থেকে কিন্তু আমরা বের হওয়ার প্রচেষ্টা করছি, এবং কি বিদেশি ঋণ নিয়েও আমরা লং টার্ম লোন নিতে পারি কিনা সেটা নিয়েও কিন্তু আমরা গবেষণা করছি। আই ডোন্ট ফিল যে আমাদের লিকুইডিটি প্রবলেম আগামীতে হবে, কারণ এখনো আমাদের সেরকম ভাবে টাকার টান পড়ে নাই। মাতলুব আহমেদ, পরিস্থিতি যখন এমন তখন ব্যবসায়ীরা কি ভাবছেন, দেশের শীর্ষ ব্যবসায়ীরা কি ভাবছেন যে এই কোভিড সিচুয়েশন বা পোস্ট কোভিড সিচুয়েশনে আসলে নতুন ব্যবসা কি হতে পারে? ওয়েল, সবাই তাদের ব্যবসা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে করতে হবে, কারণ নতুন সিচুয়েশনে তো আগের মতো ব্যবসা আগের স্টাইলে চলবে না। তারপরেও বেশিরভাগ ব্যবসায়ী যেমন ছিল তেমনই হবে, বরঞ্চ অনেক প্লেয়ার্স কমে যেতে পারে, বিদেশি প্লেয়ার্স কমে যেতে পারে। সেজন্য আমরা ডোমেস্টিক যারা আছি, ডোমেস্টিক প্লেয়ার্স, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার মতে দে উইল এক্সপ্যান্ড মাচ ফাস্টার দেন এক্সপোর্টস। জি, আমি একটু ডক্টর সেলিম রেহানা আপনার কাছে ফিরতে চাই। একজন ব্যবসায়ীকে আপনি কি উপায় বাতলে দেবেন বিকল্প অর্থায়নের উৎস ব্যাংকের বাইরে? আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম সেই সঙ্গে, এবং ব্যবসার গতি প্রকৃতি আসলে কতটা বদলে যাবে এই কোভিড সিচুয়েশন বা পোস্ট কোভিড সিচুয়েশনে? একটা জিনিস দেখুন, আমার কাছে মনে হয় আমার চেয়ে মতলুব ভাই সবচেয়ে ভালো জানেন ব্যবসায়ীরা কিভাবে বিকল্প অর্থায়ন খুঁজবেন। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে সামনের দুটো অর্থ বছর বাংলাদেশের জন্য খুবই ক্রিটিক্যাল। এটা কিন্তু অনেকটা আমার কাছে মনে হয় টিকে থাকার একটা স্ট্রাগল। এটা ব্যবসায়ীরা যতটা এক্সপানশনে যাবে তার থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ব্যবসা যেন টিকে থাকে, বড় ধরনের যেন লোক ছাঁটাই না হয়, এবং ব্যবসার যাতে অন্তত তারা এই যে এই ক্রাইসিস টাইমটা পার করে তারা যেন ব্যবসার এক্সপানশন করতে পারে, সেই সক্ষমতা অর্জন করতে পারে, সেটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং সামনের দুটো অর্থ বছরে আমি মনে করি যে আমাদের অনেক কিছুই হয়তো আমরা অনেক কিছু পাবো না, অর্থায়নের জন্য কিন্তু খুব সহজ কিন্তু পথ নেই। মতলুব ভাই যেটা বলছিলেন, ডক্টর সেলিম রেহান, সেই সঙ্গে আমরা যতটুকু জানি যে আসলে কর্মসংস্থান সৃষ্টি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ আসলে অনেকেই অনেক চাকরি হারিয়েছেন, ছাঁটাই চলছে অনেক জায়গায়, আমরা দেখেছি এমন একটি সিচুয়েশন ফেস করতে হচ্ছে গোটা বিশ্বকেই, বাংলাদেশও তার বাইরে নয়। সুতরাং এবারে নতুন বাজেটে, প্রস্তাবিত বাজেটে এমন কি পেলেন যেখান থেকে কর্মসংস্থান সৃষ্টিতে বা কর্মীদের প্রশিক্ষণের ব্যাপারে আসলে সরকার কি করছে? একটা জিনিস কিন্তু দেখেছি বাজেটে যে গতানুগতিক যে খাতগুলো থাকে, বিশেষ করে ট্রেনিং অথবা ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য কিছু, সেগুলো কিন্তু অ্যালোকেশন বাড়ানো হয়েছে, এবং এগুলো কিন্তু ইউজুয়াল ওয়েতে প্রতি বছরই বাড়ানো হয়, এবং এই সরকারের সময় কোনো কোনো খাতে কোনো জায়গায় একটু বেশি করে বাড়ানো হয়েছে, সেগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আমি মনে করি যে এই সময়টায় ক্রিটিক্যাল টাইম কিন্তু আমাদের উপরে দুটো চাপ আসবে। একটা হচ্ছে অনেক প্রবাসী শ্রমিক তারা কিন্তু ফিরে আসতে পারে কাজ হারিয়ে, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, পাশাপাশি দেশেও যারা কাজ হারানোর একটা শঙ্কা আছে সেখানেও যে নতুন নতুন ব্যবসার যে এই সময় যে অনলাইন ভিত্তিক ব্যবসা, সেরকম যে একটা অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, সেটার সুযোগ নেওয়া যায় কিনা আমি মনে করি সেইগুলোকে হয়তো এক্সপ্লোর করার আমাদের দরকার আছে। জি, মাতলুব আহমেদ আপনার কাছে ফিরতে চাই একটু। মাতলুব আহমেদ, নিশ্চয়ই আপনি বলবেন যে এই দুঃসময়ে আসলে টিকে থাকার কৌশল কি হবে ব্যবসায়ীদেরকে, এবং ছাঁটাই না করে দেশের শীর্ষ ব্যবসায়ীরা কি চলতে পারেন কিনা, কি সেই কৌশল, সেটি কি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কিনা? খুব ভালো প্রশ্ন। আসলে এরকম সিচুয়েশন তো আমরা জীবনে পাইনি, আমার জীবনেও ফার্স্ট টাইম দেখছি যে এরকম সিচুয়েশনটাকে বের হয়ে আসতে হবে। এত এত হাজার হাজার কর্মী, এত বড় কোম্পানি, এতগুলা ব্রাঞ্চ নিয়ে কি করে বেঁচে আসবো? ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো আমরা যে পুরা জিনিসটার খরচগুলো আমরা আবার দেখছি, লোক ছাঁটাই নয়, কিন্তু অহেতুক খরচা, অহেতুক বড় বড় ব্রাঞ্চ, ডেকোরেশন, এগুলোর থেকে আমরা বের করে নিয়ে আসতেছি, আমাদের খরচটাকে যেটুকু ভাইটাল খরচ সেটা নিয়ে আসছি। 2 নম্বর হলো যে আমরা যেসব ভাবে আমরা ব্যবসা করতাম সেটা অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে, অনেক এজেন্ট, অনেক ডিলার, অনেক ব্রোকার, এগুলো মিলিয়ে ঝুলে করা হতো। এখান থেকে বেরিয়ে এসে আমরা সরাসরি করবো, যেমন কৃষির যেসব পণ্য হচ্ছে সেগুলো সরাসরি ইয়াং যারা
কাজ করতে চায়, তারা ছোট ছোট ট্রান্সপোর্ট নিয়ে তারা ওখান থেকে কিনে নিয়ে বাজারে বেচবে। মধ্যস্বত্ব যে জায়গাগুলো আছে এগুলাকে কার্টেল করছে। এগুলো কার্টেল করলেই আমাদের এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, ব্যবসার ভলিউম বেড়ে যাবে, প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং টার্নওভার বেড়ে যাবে। সো আলটিমেটলি কোভিড-19 আমাদেরকে শিখিয়ে দেবে যে কোভিড-19 এর মাঝেও বাঙালিরা ব্যবসা করতে পারে। জি, মাতলুব আহমেদ আপনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেলিম রেহান, আপনার কাছে ফিরতে চাই আবার। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে এবারের বাজেট আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য? গতকালকে আপনার সঙ্গে আলাপ হচ্ছিল আমার, তখন আপনি বলছিলেন যে গেল এক দশকে যতগুলো বাজেট দিয়েছে সরকার তার 75 থেকে 78% পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, বাকিটা হয়নি। সক্ষমতার ঘাটতি রয়েছে বাস্তবায়নের, সেটি কি এবার কাটিয়ে উঠতে পারবে সরকার? এটা তো রাতারাতি সক্ষমতা আসলে ইমপ্রুভ করা কঠিন, এবং ক্রাইসিস টাইমে তো আরো কঠিন। আমি মনে করি এটা একটা বাড়তি একটা চ্যালেঞ্জ। এবং আসলে আপনি যেটা বলেছেন এটা সত্য, যে আমরা যদি বাজেটের গত এক দশকের ট্রেন্ড দেখি, যে প্রস্তাবিত বাজেট এবং শেষ পর্যন্ত যে অ্যাকচুয়াল যে বাজেট তার মধ্যে কিন্তু একটা বড় ধরনের ফারাক থেকে যায়, এবং 75 to 78% এটা বাস্তবায়িত হয়। কিন্তু এখন কিন্তু সেই অজুহাতটা কাজ করবে না। আমার মনে হয় যে সময়ের যে চাহিদাটা হচ্ছে এরকম, যে এখন যে ক্রিটিক্যাল খাতগুলোতে যেরকম খরচ অ্যালোকেশন দেওয়া হচ্ছে সেগুলো তো বাস্তবেই প্রকৃত অর্থে বাস্তবায়িত করতে হবে। ডক্টর সেলিম রেহান, একটি প্রশ্ন না করলেই নয়। আমরা বাজেটে এবার লক্ষ্য করছি যে আসলে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব কি করে হয় বা দক্ষতার ঘাটতি কেন হবে? জনপ্রশাসন খাতেই তো সর্বোচ্চ ব্যয় করছি আমরা, তাহলে কেন বাজেট বাস্তবায়নে পিছিয়ে থাকবো? এটা আমরা জানি, এটা তো আমরা প্রতি বছরই আলাপ করিয়েছি যে এডিবি বাস্তবায়নের সমস্যা কি, এবং আমরা দেখি যে 8 মাসেও হয়তো 20% বাস্তবায়িত হয় না, 25% বাস্তবায়িত হয় না। এটা একটা সামগ্রিকভাবে আমাদের জনপ্রশাসন বলি, আমাদের সিভিল সার্ভিসে বলি, মন্ত্রণালয়গুলো বলি, তারা সেভাবে আসলে ওই জায়গাতে প্রশিক্ষিত নয়, এবং সেই ব্যাপারে তাদেরকে মোটিভেট করার জায়গায় বড় ধরনের ঘাটতি আছে। কর প্রশাসনের ক্ষেত্রে কি একই পরিস্থিতি? কর প্রশাসনের ক্ষেত্রে কি একই পরিস্থিতি কিনা ডক্টর সেলিম রেহান? আমি দুঃখিত, আমি প্রশ্নটা শুনতে পারিনি। কর প্রশাসনের ক্ষেত্রেও কি একই রকম পরিস্থিতি কিনা? আর অবশ্যই আমি মনে করি সামগ্রিকভাবে এই পুরো বিষয়টাতেই আমাদের ঘাটতি আছে সক্ষমতার। এবং সক্ষমতা আমি যেটা বলছিলাম যে ওভারনাইট পরিবর্তন হবে না, কিন্তু ক্রাইসিস টাইমে ওভারনাইট না হলেও খুব অল্প সময় যাতে আমরা সিচুয়েশনটা ইমপ্রুভ করতে পারি, তার জন্য শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং মন্ত্রণালয়গুলোতে সেই মেসেজগুলো থাকা দরকার যে আমরা এইবারে বাজেট আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং যে বিশাল সংখ্যক মানুষ কাজ হারানোর সংখ্যায় আছে, দরিদ্র হওয়ার সংখ্যা আছে, তাদের স্বার্থে। জি, ডক্টর সেলিম রেহান আপনি রয়েছেন আমাদের সঙ্গে। মাতলুব আহমেদ, আপনার কাছে আরেকটু ফিরছি। সেটি হচ্ছে কর্পোরেট কর এবার কমলো 2.5%। আমরা দেখলাম যে নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 35 থেকে আসলে 2.5% কমানো হলো। এই যে ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়া হলো, তার আউটপুট কি পাবে অর্থনীতি, ইকোনমি? ওয়েল, ছাড় দেওয়া মানে আজকে যদি আমি 100 টাকা আয় করি, তাহলে আমাকে আগে যদি 20 টাকা নিত, এখন আমার ওদের কাছে নেবে 17.5 টাকা, মানে 2.5 টাকা বেশি আমাকে দেওয়া হবে ফেরত। তার মানে আমি জনগণের টাকাটা সরকারকে না দিয়ে আমি এই 2.5 টাকাটা আমার নিজের ব্যবসাকে এক্সপেনশনে কাজে লাগাবো। সো কারণটা হচ্ছে কি, যদি আমি টাকাটা বেশি পাই হাতে, তাহলে আই ক্যান রিইনভেস্ট দিস ফান্ডস, এবং আমাদের আশা ছিল এটা 20-25%-এর দিকে আসবে। তো অন্তত একটা বছর আমাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল যে আমরা যা আয় করবো তার বেশিরভাগই যাতে প্লাউ ব্যাক করতে পারি। তাহলে কিন্তু আমরা যখন এক্সপেনশন করব, অবশ্যই তখন আরো বেশি এমপ্লয়মেন্ট হবে, আরো বেশি টার্নওভার হবে, আরো বেশি ভ্যাট হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু তখন একটা নতুন মাত্রা যেত। তাহলেও এই সময়ও তো 2.5% আমাদের ছাড় দিয়েছেন, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু বিশেষ করে আবার চেষ্টা করা হোক অন্তত এটা আরো 2.5% দিয়ে এই টাকাগুলো যাতে আবার রিএমপ্লয় করা হয়। মানে এটা 2.5% দেবে, কিন্তু ক্লজ দিবে যাতে এই টাকাটা আমরা আবার সেই শিল্পেতে আবার লাগাই, ডিস্ট্রিবিউট না করে দিই প্রফিটটা। জি, মাতলুব আহমেদ, আমরা ফিরছি ডক্টর সেলিম রেহান আপনার কাছে আবার। এবারের যে কর, শুল্ক, কাঠামো সবকিছু মিলিয়ে বাজেটে এবার আপনার বিশ্লেষণটি কি বলছে যে মানুষের ওভারঅল কি পারচেস ক্যাপাসিটি কি বাড়বে কিনা, মানুষ কি কেনাকাটা করতে পারবে কিনা? মানুষের কেনাকাটার জন্য কর ছাড় যেসব জায়গায় দেওয়া হয়েছে আমি এগুলোকে মনে করি প্রশংসনীয়। অবশ্যই এটা দরকার আছে, বিশেষ করে ডিমান্ডকে বুস্ট করার জন্য। আমরা জানি যে এখন একটা ডিপ্রেসড ইকোনমি, মানুষ কিনছে না, সেটা অবশ্যই দরকার আছে। কিন্তু এর থেকেও খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিসকে আমরা কতটুকু
স্বাভাবিকরণ করতে পারছি, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাতে মানুষের যদি আয় রোজগারের পথই বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যতই কর ছাড় দেন না কেন, তাতে কিন্তু খুব একটা কাজ হবে না, তার চাহিদা সেরকম বাড়বে না। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকরণ করার জন্য যে পূর্ব শর্ত, সেটা হচ্ছে এই যে হেলথ হ্যাজার্ড আছে, এটাকে যথার্থভাবে মোকাবেলা করতে হবে। এবং এই যে আমরা দেখছি নানা রকম জোনিং, রেড, ইয়েলো, গ্রিন, সেটা যথার্থভাবে যদি মোকাবেলা করা যায় এবং আমরা যদি একটা এই যে সংক্রমণের হারটাকে যদি কমিয়ে আনতে পারি, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি স্বাভাবিককরণের জায়গায় আমরা আনতে পারি, তাহলে আমি মনে করি মানুষ তার খরচ এবং কেনাকাটা করা শুরু করবে এবং সেটা একটা ইতিবাচক প্রভাব আমরা অর্থনীতি দেখতে ডক্টর সেলিম রায়হান, মানুষের পারচেজ ক্যাপাসিটি বেড়ে যাওয়ার কথা, কারণ নিঃসন্দেহে আসলে এবার করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, নারীদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। সুতরাং এর সুফল অর্থনীতি কি পেতে পারে? না, এটা তো অবশ্যই আমি মনে করি যে এটা প্রশংসনীয়, এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এবং করমুক্ত আয়সীমা বাড়ানো, এটা তো দীর্ঘদিনের দাবি ছিল, সুতরাং এটা বাড়ানো হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা এগুলো যখন আলাপ করছি, যেমন মতলুব ভাই বলছিলেন কর্পোরেট কর কমানোর বিষয়ে, সামগ্রিকভাবে কিন্তু এনবিআর এর উপর এই চাপটাও আসবে যে এই কর যেহেতু কমানো হচ্ছে, আসলে কর আদায় কতটুকু হবে, রাজস্ব আদায়, সেই জায়গাটাও আছে। পাশাপাশি আমি মনে করি এই সময়টাতেও আমরা এনবিআর এর আরো বেশি শক্তিশালী এফোর্ট দেওয়া দরকার, যে করের যে নেট, যেটাকে আমরা বলি তার যে কাভারেজ, সেটাকে কতটুকু বাড়াতে পারে। জি, ডক্টর সেলিম রায়হান। মাতলুব আহমেদ, আপনার কাছে আরেকটু ফিরতে চাই। এবারের বাজেট আসলে সাধারণ মানুষের জীবন এবং জীবিকা এবং সব মিলিয়ে ব্যবসাকে বাঁচিয়ে রাখার বাজেট হতে পারলো কতটা? মনে রাখতে হবে, আমরা তো আর আমেরিকা না যে ট্রিলিয়ন ডলার রিজার্ভে থাকবে আর হাত দিব আর বের করব। আমাদের সরকার কোভিড-19 ফেস করার সময় তারা যেখানে যেখানে আমাদের প্রজেক্টের টাকা ছিল, ইনফ্রাস্ট্রাকচারের টাকা, সেগুলো ডাইভার্ট হয়েছে এবং অনেক প্রজেক্ট স্লো ডাউন করা হয়েছে জাস্ট মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। এবারে বাজেটও তাই। এবারে বাজেট চেষ্টা করা হচ্ছে যে প্রান্তিক যারা ব্যবসায়ী আছেন, এসএমই, এমএসএমই যারা আছেন, এমনকি ওমেন ব্যবসায়ী যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তারা যাতে আবার কর্মচঞ্চলতা ফেরত পায়, তার জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা আছে ফর দেম, এবং সেগুলোকে যাতে ইজি ডিস্ট্রিবিউশন করা যায় টু দি রাইট পারসনস, সেটার জন্য করা হচ্ছে। আমরা এটাতেই খুশি যে আমরা তো কোনোদিন কিছু পাইনি, সেইভাবে পাইনি যে ডাইরেক্ট আমাদের কিছু সরকার দিচ্ছেন, কিন্তু আমেরিকাতে কিন্তু এগুলো সব আছে। আপনার চাকরি না হলে আপনাকে টাকা সরকার থেকেই দেবে বাঁচার জন্য। আমাদের এখানে যেগুলো আছে, যারা একটু বয়স্ক কিংবা যারা ডিসেবল, তাদের জন্য আমাদের সিস্টেম আছে। কিন্তু ব্যবসা করছেন তারা, এখন ক্ষতি হয়ে গেল, তারা ব্যবসার টাকা চলে গেল, তাকে কি করে বাঁচিয়ে নিয়ে আসবো, এটা কোনোদিনই কোনো গভর্নমেন্ট হয় নাই। উনি শেখ হাসিনা গভর্নমেন্টই করেছেন এবং তাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এই প্রণোদনা দেওয়াতে এবং এই যে একটা সফটনেস টুয়ার্ডস অল দি বিজনেস, বেশিরভাগ স্পেশালি দ্য স্মল ওয়ান্স, এটা কিন্তু আমাদের দেশে একটা বিরাট একটা চেঞ্জ আনবে। এই এফেক্টটা এটা অনেকটা কমিয়ে দেবে এবং যখন জনসাধারণ স্মল বিজনেসম্যানই কিন্তু 70% আরো বেশি, তারা যখন ঠিক থাকবে, আমরা যারা বিগ বিজনেস করি আমরা ঠিক হয়ে যাবো। জি, জনাব আব্দুল মাতলুব আহমেদ এবং ডক্টর সেলিম রায়হান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই বাজেট নিয়ে বিশেষ আয়োজনে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের আলোচনা। আমরা বিরতির পর আবারও ফিরছি। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম যুক্ত হবেন বিরতির পর, ফিরে এসে আবারও ফিরছি বিরতির পর।